মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি 3 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট 2005 সালে 5th অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করে, একই ধারাবাহিকতায় 7th অ্যামেন্ডমেন্টটাও অবৈধ ঘোষণা হয় এবং সেখানে একটা পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়। কিন্তু এর আগের লটা কি ছিল? 2005 সালের আগের লটা, এর আগের লটা হচ্ছে 1951 সালে মৌলভী তমুজুদ্দিনের মামলায় জাস্টিস মুনির একটা রায় দিয়ে বলেন গভর্নর জেনারেলের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভেঙে দেওয়া বৈধ, ওটা সূত্রপাত। 1954 সালে এই জাস্টিস মুনির একইভাবে মার্শাল লকে বৈধ ঘোষণা করেন স্টেট ভার্সেস ডসো মামলায়, এবং জাস্টিস মুনির রিলাই করেন অন হেন্স ক্যালসন্স ডক্ট্রিন অফ পিওর থিওরি অফ ল, যেখানে বলা আছে যদি ইফেক্টিভ কন্ট্রোল থাকে আর নেসেসিটি থাকে তাহলে যে ল পাশ করা হবে এটা বৈধ ল। একই ধারাবাহিকতায় বাংলাদেশে 1982 সালে 81 সালে যখন মার্শাল ল চ্যালেঞ্জ করা হয়, জাস্টিস FKN মুনিম ডক্টরেট ছিলেন উনি বাংলাদেশে মার্শাল লকে বৈধ ঘোষণা করেন। তো 2005 সালের আগ পর্যন্ত জুরিসপ্রুডেন্সটা এটাই ছিল। 2005 সালে এটা চেঞ্জ হয়েছে। আমরা এই চেঞ্জ জুরিসপ্রুডেন্সটা, সুপ্রিম কোর্টের জুরিসপ্রুডেন্সকে অবশ্যই শ্রদ্ধা জানাই, তবে আগেরগুলো একেবারেই সব অবৈধ, সেটা হলে তো পাস্ট অ্যান্ড ক্লোজড হতো না। তো আমার এই অ্যামেন্ডমেন্ট খুব বেশি না। আমার প্রথম অ্যামেন্ডমেন্টটা হচ্ছে দফা 24-এ। দফা 24-এর দ্বিতীয় পংক্তিতে অবস্থিত লাইসেন্স ব্যতীত শব্দগুলোর পরিবর্তে আমি লাইসেন্স বা ধারা 3-এর উদ্দেশ্য ব্যতীত শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বলেছি, এবং এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। তার কারণ হচ্ছে 24 বলছে লাইসেন্স ব্যতীত বিদেশি মৎস্য নৌযান কর্তৃক সংগঠিত অপরাধ। আমরা একটা অপরাধ ডিফাইন করছি, ঠিক আছে, সেখানে লাইসেন্স ছাড়া আসলে অপরাধ হবে। কিন্তু 23-এ আবার আমরা বলে দিচ্ছি যদি কোনো জাহাজ বিপদাপন্ন হয়, সেফ প্যাসেজ বা ইনোসেন্ট প্যাসেজ চায়, জরুরি চিকিৎসার জন্য আসে, তাহলে তারা ঢুকতে পারবে। 23 এবং 24 কনফ্লিক্টিং হচ্ছে, যে কারণে লাইসেন্স বা ধারা 23-এর উদ্দেশ্য ব্যতীত যদি আমরা না দেই তাহলে এটা কনফ্লিক্টিং একটা সেকশন হয়ে যাচ্ছে। দফা 30-এ গ প্যারার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত একটি অপরাধ শব্দবলীর পরিবর্তে একটি শাস্তিযোগ্য অপরাধ প্রতিস্থাপনের আমি সংশোধনী দিয়েছি। দফা 32-এ 32 দফার প্রথম পংক্তিতে অবস্থিত সরকার শব্দটির পূর্বে এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণ করবে কমা ও শব্দাবলী সন্নিবেশিত করা হোক। দফা 34-এ এক উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত বিশ্বাস করিবার শব্দগুলোর পরে বিশ্বাস তো করলেই হবে না, রিজনেবল বিলিফ থাকতে হবে। রিজনেবল রিজনস টু বিলিভ ও রিজনেবল বিলিভ, এই জন্য বিশ্বাস করিবার শব্দগুলোর পরে যথেষ্ট শব্দটি সন্নিবেশ করা হোক। একই দফা 34-এর 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত আটককৃত শব্দগুলোর পরে যা জব্দকৃত শব্দাবলী সন্নিবেশিত করা হোক। দফা 40-এ আমি দফা 40-এর তৃতীয় পংক্তিতে অবস্থিত অনুমিত হইবে শব্দগুলির পরিবর্তে গণ্য হইবে শব্দটি প্রতিস্থাপন করা হোক। 1 মিনিট পরে। দফা 41-এ বিলের 41 দফার তৃতীয় পংক্তিতে অবস্থিত চালানের মাধ্যমে শব্দাবলীর পরে সরকারি কোষাগারে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। দফা 60-এ এটা আমার এখানে একটু ভুল আসছে, আমারই মনে ভুল হয়েছে, এটা আসলে দফা 61-তে হবে, আমি এই জন্য এটা উত্থাপন করছি না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য শামীম হায়দার পাটোয়ারির একটি প্রস্তাব আছে, সেখানে সরকারি কোষাগারে যে টাকাটা আদায় হবে সেটা সরকারি কোষাগারে বিলের 41 দফার তৃতীয় পংক্তিতে চালানের মাধ্যমে শব্দাবলীর পরে সরকারি কোষাগারে শব্দটা সংযুক্ত করার জন্য তিনি প্রস্তাব করেছেন। সে প্রস্তাবটা আমরা গ্রহণ করছি। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। এই আইনে বলা হয়েছে মৎস্য খামার নিবন্ধন করতে হবে, আর 2-এর 31-এ বলা আছে মৎস্য খামারের মানে হচ্ছে ঘের, পুকুর, দিঘি, পেন, জলাধার, চৌরাস্তা যেখানে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ হবে। এত বিশাল মৎস্য খামারকে আসলে কি নিবন্ধন করা সম্ভব কিনা? আরেকটা হচ্ছে এই আইনটির ভালো দিক, এই ধরনের আইনের মাধ্যমে আমাদের মাছজাত পণ্যের গুণগত মান বাড়বে এবং বিদেশে আমাদের এই পণ্যগুলো আমরা পাঠাতে পারবো। আমরা ডাচ ডিজিজ থেকে মুক্ত হব। আমরা অতিমাত্রায় গার্মেন্টস এবং রেমিটেন্সের উপর রিলাই হয়ে গেছি। ভেনেজুয়েলা ঠিক এই প্রবলেমটা ফেস করেছিল, অতিরিক্ত তেলের উপর রিলাই করেছিল এবং পরবর্তীতে অর্থনীতি সম্পূর্ণভাবে কলাপস করে। এ ধরনের আইন করা হলে এই নতুন সম্ভাবনার সেক্টরগুলো আস্তে আস্তে উন্মোচিত হবে এবং আমাদের অর্থনীতির নতুন দ্বার উন্মোচন হবে। পাশাপাশি বাংলাদেশে প্রেডিক্ট করা হচ্ছে 2030 সালে প্রতি পরিবারে একজন করে কিডনি ডায়ালিসিস রোগী থাকার সম্ভাবনা আছে, এবং ফলে
বিষ এবং মাছে বিষ হচ্ছে এর মধ্যে অন্যতম প্রধান কারণ। এই আইন করা হলে এবং কার্যকর করা হলে হয়তোবা আমরা সেই কিডনি ডায়ালাইসিসের কুপ্রভাব থেকে রক্ষা পাবো মাননীয় স্পিকার। তবে এই আইনেও মোবাইল কোর্টকে রাখা আছে যে জিনিসটি একটি স্টপ গ্যাপ অথবা টেম্পোরারি সলিউশনের জন্য করা হতে পারে, সেটাকে প্রতিটি আইনের মধ্যে একটা পার্মানেন্ট সলিউশন করা হচ্ছে। মোবাইল কোর্ট ক্যান নট বি এ সলিউশন ফর ইফেক্টিভ জুডিশিয়াল সিস্টেম, ইট ক্যান বি রেয়ারলি এ সাপ্লিমেন্টারি সিস্টেম ফর দ্য টাইম বিং, কিন্তু এটাকে প্রতিটি আইনে করা হচ্ছে এবং এর মাধ্যমে সাংবিধানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রণব মুখার্জি তার একটা লেখায় বলেছেন, ইট ইজ নেসেসারি দ্যাট অল কনস্টিটিউশনাল অথরিটিজ introspect on their respective roles and adhere to the calibrated systems of checks and balance which form the bedrock of our governance structure. যদি মোবাইল কোর্টের মাধ্যমে জুডিশিয়াল পাওয়ারগুলো আস্তে আস্তে এক্সিকিউটিভ অ্যাবিলিটিতে দিয়ে দেওয়া হয়, এই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, 3 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রথম সংশোধনীটি হচ্ছে বিলের দফা 31-এর উপর। বিলের দফা 31 হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অফেন্স, ভেজাল মিশ্রণ, অপদ্রব্য অনুপ্রবেশ এবং নিষিদ্ধ ওষুধ বা রাসায়নিক ক্ষতিকারক পদার্থ ব্যবহারের দ্বন্দ্ব। তো সেখানে অনন্য 2 বছর কারাদণ্ড রাখা হয়েছে। আমি এই 2 বছরের জায়গায় 3 বছরের শব্দটি জন্য সংশোধনী এনেছি মাননীয় স্পিকার। বিলের 33 দফায় আরেকটি অপরাধ, সেখানে দ্বিতীয় পংক্তিতে বলা আছে তাহার উপর অনধিক 50,000 সংখ্যা, এর পরিবর্তে আমি উহা হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 1 বছরের কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে। দফা 34-এ আমি যে সংশোধনটি এনেছি মাননীয় স্পিকার, দফা 34টিও লাইসেন্স ব্যতীত কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনা, অর্থাৎ বিশাল একটা ম্যাসিভ বড় ধরনের অপরাধ, যে লাইসেন্স ছাড়া কারখানায় স্থাপন করবে। সেখানে বিদ্যমান আইনে মাত্র 1 বছর, প্রস্তাবিত আইনে মাত্র 1 বছর কারাদণ্ডের কথা বলা আছে। আমি সেখানে বিলের 34 দফার 3য় পংক্তিতে অবস্থিত 1 বছরের সংখ্যা পরিবর্তে 3 বছরের সংখ্যার সংশোধনী প্রস্তাব এনেছি মাননীয় স্পিকার। আর বিলের দফা 39-এর দ্বিতীয় দফায় কোনো আইনের শব্দগুলোর পরে বা আইনের সমতুল্য কোনো দস্তাবেজে ভিন্নরূপ, এই শব্দটি সন্নিবেশিত করার জন্য সংশোধনী প্রস্তাব এনেছি। বিলের দফা 48-এর 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রজ্ঞাপন দ্বারা কমা ও শব্দাবলীর পরে এই আইনের যে কোনো বিষয়ে, কারণ এখানে বিলের 48 ধারা হচ্ছে বিধি প্রণয়ন ক্ষমতা, বিধি প্রণয়নটা আসলে কি করবে, বিধি প্রণয়নটা করবে এই আইনের বিষয় নিয়ে। সেই জন্য আমি এখানে প্রস্তাব করেছি যে প্রজ্ঞাপন দ্বারা শব্দগুলোর পরে এই আইনের যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন হবে। আর বিলের 48 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিধি প্রণয়ন শব্দগুলির পরে ও সংযোজন শব্দগুলো সন্নিবেশিত করার সংশোধনীর প্রস্তাব রেখেছি। বিলের 48 দফার পরে, যেটা আমাদের প্রায় আইনে থাকে, এই আইনে নাই কোনো একটি কারণে, 48 দফার পরে নিম্নোক্ত 49 দফাটি সন্নিবেশিত করা হোক, যথা 49 অস্পষ্টতা দূরীকরণ। এ আইনের কোনো বিধান কার্যকর হইবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের বিধানাবলীর সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা দূর করিতে পারিবে। কারণ এখানে অনেক প্যানেল স্ট্যাটুট আছে, অনেক পিউনিটিভ মেজার আছে, যেগুলো অ্যাপ্লিকেশন করতে গিয়ে পরে অনেক কনফিউশন আসতে পারে। এই কনফিউশনগুলো ক্লিয়ার না হলে পরবর্তীতে জটিলতা দেখা যেতে পারে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।